হেনরি রাইডার হ্যাগার্ডের শি অ্যান্ড অ্যালান। অ্যালান কোয়াটারমেইনের ভূমিকা। আশা করি এসব পাণ্ডুলিপি একদিন প্রকাশ হবে। তবে এই রচনাগুলোর ভিতর বিশেষ এই লেখা সম্বন্ধে কিছু বলবার আছে। বহুকাল আগে লিখেছি এর ইতিহাস, কখনো সংক্ষেপে কখনো বিস্তারিতভাবে। কাজটি করেছি নিজের সন্তুষ্টির জন্য। বয়স বৃদ্ধির সঙ্গে হালকা হয় চিতির বোঝা, মনে থেকে হারিয়ে যায় অতীতের বহু ঘটনা, তাই লিখেছি সব। তবে বিনা দ্বিধায় স্বীকার করি, এসব অদ্ভুত সত্য মনে রাখতে গিয়ে সময় সময় চিতির সাহায্য পাইনি। সে অদ্ভুত রহস্যময়ী মেয়েটির বহু কিছু ভুলেছি। তাকে চিনতাম আমি এই কটা নামে: আয়েশা, হিয়া। সেই নারীদের শাসন করে সেই অনন্ত যৌবনা, যিনি নির্দেশ দেন, চিরদিন যিনি থাকেন। এসব নাম আমি ব্যবহার করেছি, তবে অন্য কোনো লেখকের বই না পড়ে। যা লিখেছি সব চিঠি থেকে নেয়া। আশা করি বহুদিন বাঁচব, তবে বয়সের সঙ্গে বহু চিঠি হারিয়ে যাবে। কাজেই যতটা পারা যায় এ কাহিনী লিপিবদ্ধ করেছি। কখনো মনে হয়েছে যদি মরেও যাই, এই কাহিনী দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়া উচিত। সেসব ঘটনা এমনই বিস্ময়কর, আমার ধারণা কেউ হাসবে না বা টিটকারি দেবে না, কেউ বলবে না লোকটা মিথ্যা লিখেছে। এই পাণ্ডুলিপি পড়লে বুঝবেন আমি একটা প্রতিজ্ঞা করি, এবং নির্দ্বিধায় বলতে পারি আমি সবসময় শপথ রক্ষা করে চলেছি। কেউ গোপন কিছু জানালে নিজ মনের গভীরে রেখেছি, কাউকে বলিনি। এই অভিযানের মূল কাহিনী লিখেও ভুলতে চেয়েছি, তবে স্বীকার করতে দোষ নেই। আয়েশার বক্তব্য বা কাহিনী শোনার মতো জ্বলজ্বল করেছে মনে। কাজেই এবার সবই সংযুক্ত করলাম এই পাণ্ডুলিপির সঙ্গে। আর সে কারণে জানবেন কি ইতিহাস ছিল মেয়েটির। এ কাহিনীর সমগ্র বর্ণনা দেয়া সম্ভব নয়, তবে প্রতিটি ঘটনা যতটা সম্ভব, যতটা পারা যায় তুলে ধরেছি। বাদ দিনে কিছুই, আবার বাড়তি কিছু যোগ করিনি। খোলাখুলিভাবে বললে আমাকে মস্ত প্রতারণা করে প্রাচীন কোর শহরের রহস্যময়ী নারী। সে আমার মনকে নিয়ে খেলেছে। এমন সব ভাবনা এসেছে যা চিন্তার অতীত। বিদঘুটে সব কাহিনী ছিল তার। সে অর্ধদেবী, যে কখনো মরণশীল নয়। তার রয়েছে অলৌকিক ক্ষমতা, হিপনোটিক ক্ষমতা বা মায়াজাল বিছিয়ে আমার মনকে আচ্ছন্ন করেছে। ভাবতে বাধ্য হয়েছি তার কথা মতো গেছি অন্য কোনো দুনিয়ায়। সে অভিযানে আমার সঙ্গে গেছে কুঠার জাতির কঠোর মানুষ অ্যামস্লোপোগাস। এর অনেক বছর পর একদিন আমার বাড়িতে একটি বই নিয়ে এলো রোমান্টিক মানুষ ক্যাপ্টেন গুড। বারবার বলল আমার পড়া উচিত ওই বই। তখনকার মতো রেখে দিলাম। তবে রাত 10টার সময় গুড বিদায় নেয়ার পর বই নিয়ে বসলাম। প্রচ্ছদে মিশরীয় কোনো ডিম্বাকৃতির হায়ারোগ্লিফস। বই ও লেখকের নাম পড়ে আগ্রহী হয়ে উঠলাম। প্রচ্ছদ পেরিয়ে চোখে পড়ল নেকাব পরা এক মেয়ের মুখ। চমকে উঠলাম, আরে আমি তো চিনি তাকে। এই তো সেই রহস্যময়ী নারী। নেকাব পরা লাখো মেয়ের ভিতর এমন কেউ আছে। বুঝতে শুরু করলাম এ বই লেখা হয়েছে সেই কোর শহর এবং ওই নারীর বিষয়ে। আগ্রহ নিয়ে পড়তে লাগলাম। রাত পেরিয়ে বসন্তের ভোর এলো, তখনও পড়ে চলেছি। তারপর এলো সকাল, তখনও বুঁদ হয়ে রইলাম। যেন দ্রুত পড়ে শেষ করতে হবে এ কাহিনী। আবারও জানলাম মেয়েটির চরম প্রতিজ্ঞা। বহুকালের জন্য অপেক্ষা করবে সে
তার প্রেমিকের জন্য। আমাদের বিদায়ের সময় বুঝি পাথর দিয়ে অন্তর বেঁধেছে সে। এ বইয়ে পেলাম জীবনের আগুনের কথা। আমসোলো পোগাস যখন যুদ্ধে হারিয়ে দিল ভয়ঙ্কর রেজুকে, তখন আয়েশা আমাকে জানিয়েছিল জীবনের পেয়ালার কথা। ওটা যদি ঠোঁটে তুলতাম, আয়েশার মতো আমিও পেতাম সুদীর্ঘ জীবন। কিন্তু সেজন্য মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হতো তার ক্ষমতার উপর। তা আমি করিনি। ওই বইটি পড়ে কাঁদতে হয়েছে। আমার অন্তর বলে একদিন আবারও ফিরবে সে, কিন্তু তখনও তাকে নিয়ে খেলবে এই মহাকাল। শেষে এক প্রতিজ্ঞা করলাম আমি নিজেও। আগে ভেবেছি আয়েশা ও আমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কখনো প্রকাশ করব না, কিন্তু পাল্টে নিলাম সে সিদ্ধান্ত। এ বিষয়ে আগেই বই প্রকাশ হয়েছে, কাজেই নতুন করে আমার পাণ্ডুলিপি প্রকাশ পেলে ক্ষতি কী? অ্যালান কোয়াটারমেইন, দ্য গ্যান্স, ইয়র্কশায়ার। 1। অনেকে চেনেন, আমি শিকারী অ্যালান কোয়াটারমেইন। আজ অদ্ভুত এক কাহিনী বলতে চলেছি। ভূমিকা বড় করব না, শুধু বলবো বেশ কিছুদিন ধরে মৃত্যু নিয়ে ভেবেছি, আর নিষিদ্ধ সন্দেহ থেকে বাঁচতে আলাপ করেছি জ্ঞানীদের সঙ্গে। তারা কোনো পথ দেখাতে পারেননি, উপদেশ দিয়েছেন। যতটুকু জানে মানুষ তাতে খুশি থাকা উচিত। ধর্মজ্ঞান বিজ্ঞানের বই ঘেঁটে পেয়েছি বিভিন্ন ব্যাখ্যা, তাতে যা লেখা তা থেকে কিছুই বুঝিনি। শেষে ছেড়ে দিয়েছি হাল। তারপর আবারও দেখা হলো জাদুকর জিকালির সঙ্গে। আমি তখন জুলুল্যান্ডে ব্যবসা নিয়ে ব্যস্ত। একদিন উপস্থিত হলাম জিকালির কালো গহ্বরের কাছে। তখন মাত্র নেমেছে সন্ধ্যা। ঠিক করেছি এদিকে যখন এসেছি তো দেখা করে যাই জিকালির সঙ্গে। আমার লেখায় আগেও এসেছে জিকালি। ওর সম্পর্কে অনেকে বলে সে সেই জিনিস যার জন্মানো উচিত হয়নি। জিকালির আরেকটা বহুল প্রচলিত নাম পথ উন্মুক্তকারী। খানিক ইতস্তত করে চলে গেলাম জিকালির আস্তানায়, কালো গহ্বরে। নিজে আমাকে স্বাগত জানালো বেটে জাদুকর। জুলুল্যান্ডের রাজনীতি নিয়ে আলাপ শুরু হলো। তারপর এক সময় উঠে পড়লাম। বাধ্য না হলে তখনও জিকালির উপত্যকায় রাত কাটাই না। উঠে পড়তেই আমার দিকে চাইল জাদুকর। পরক্ষণে মাথা ঝাঁকিয়ে জানতে চাইল, মাকুমাজান, আপনি কি আর কিছু জানতে চান? মাথা নাড়লাম। কপট বিস্ময় নিয়ে বলল জিকালি, তাহলে অবাক হলাম মাকুমাজান। স্পষ্ট দেখছি আপনার মনের ভিতর কিলবিল করছে প্রশ্ন। আপনি ভাবছেন আত্মার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে। এবার মনে পড়ল পরজগৎ সম্বন্ধে জানতে চাই, তবে এ ব্যাপারে কিছু বলিনি জিকালিকে। ও মনে পড়েছে, তাই না? যেন মন পড়ল জিকালি। বলে ফেলুন মাকুমাজান। আপনি তো আমার পুরানো বন্ধু, বন্ধু থাকবেন আরও বহু বছর পরেও। যদি কোনো সাহায্যে আসি তো দ্বিধা করব না। এখন যে কোনো জবাব দেওয়ার মেজাজে আছি, কাজেই পরিচান্ত হওয়ার আগেই যা জানার জেনে নিন। পাইপে তামাক ভরে বসে পড়লাম রেড উড এর টুলে। বললাম, তোমাকে তো পথ উন্মুক্তকারী বলা হয়, তাই না জিকালি? মাথা দোলালো জিকালি। হ্যাঁ, জুলুরা এ নামে ডাকে আমাকে। এ নামে আমি পরিচিত অনেককাল আগে থেকে। তখনও দেশের ক্ষমতা নেয়নি রাজা চাকা। কিন্তু নামে কি আসে যায়? নাম কখনো কখনো কোনো অর্থ বহন করে না। আগের কথায় ফিরলাম জিকালি। একটা পথ উন্মুক্ত করতে চাই, সেজন্যই তোমার নামের প্রসঙ্গ তুলেছি। আমি জানতে চাই কি আছে মৃত্যু নদীর ওপারে। ওহো হো, হেসে উঠল জিকালি। এ বোঝা তো খুব সহজ।
পাশে পড়ে থাকা ছোট্ট বর্ষাটা তুলে নিল সে। আমার বুকের দিকে তাক করে বলল, সাহস করে বর্ষার উপর ঝাঁপিয়ে পড়ুন। আমি 60 গুণবার আগে উন্মুক্ত হবে পথ, তবে সে পথে কি দেখবেন বলতে পারি না। মাথা নেড়ে বললাম, আত্মহত্যা আমাদের ধর্মে নিষিদ্ধ। আমি জানতে চাই মৃত্যু নদীর ওপারে কিছু মানুষের সঙ্গে দেখা হবে কি না। জিকালি, তুমি তো আত্মা নিয়ে কারবার করো, কোনো প্রমাণ দিতে পারবে আত্মা চিরস্থায়ী? খর্বকায় জাদুকরকে বললাম না। আমার প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়েছেন নামকরা কয়েকজন আধ্যাত্মিক গুরু। আবারও হেসে উঠল জিকালি। ওহো হো, কি শুনছে আমার কান? আপনি তো একবার বলেন আমাকে জুলু প্রতারক। এখন এই সামান্য জাদুকর কি প্রমাণ দেবে? সাদা মানুষ পারে না এমন কিছু দেখাতে হবে? অস্বস্তি কাটিয়ে বললাম, তুমি আত্মার ব্যাপারে কিছু করতে পারো? গম্ভীর হলো জিকালি। কিছু করতে পারি কি না তা এখনো জানি না মাখুমাজান। কাদের আত্মা দেখতে চান? তাদের মধ্যে যদি ওই চালাক মেয়ে মামিনার আত্মা থাকে তো? একটু উদাস হয়ে বলল সে। ও বোধ হয় আমাকে ভালোবাসতো। তিক্ত অনুভূতি হওয়ায় বললাম, জিকালি, আমি ওর আত্মা দেখতে চাই না। আর যদি তোমাকে ভালোবেসেও থাকে, তার প্রতিদান দিয়েছ তুমি ওকে খুন করে। স্মিথ হাসল জিকালি। নরম সুরে বলল, মাখুমাজান, বোধহয় ওটাই ছিল ওর জন্যে পরম দয়া। কারণটা নিশ্চয় আন্দাজ করতে পারেন। আমি ওরকম আরও অনেকের উপর দয়া করেছি। সেসব বলে বলে আপনাকে বিরক্ত করতে চাই না। তো আপনি যদি মামিনার আত্মা না চান, তো কার আত্মা দেখতে চান? দেখতে দিন আমাকে, দেখতে দিন। বিস্ময়ের ছাপ পড়ল জিকালের চেহারায়। আরে, এ তো দুটো বউ দেখি, কিন্তু আমি তো জানতাম সাদা মানুষ মাত্র একটা বউ রাখতে পারে। আপনার মনের পুকুরে অনেকের চেহারা দেখছি, ভেসে উঠছে তাদের প্রতিচ্ছবি। চুল পাকা বয়স্ক লোক, বাচ্চা ছেলে মেয়ে, হয়তো তারা আপনার ভাই বোন বা বন্ধু বান্ধবী। স্পষ্ট ভাসছে মামিনাও, কিন্তু তাকে দেখতে চান না আপনি। দুঃখিত মাকুমাজান, আমি শুধু দেখাতে পারবো মামিনাকে, যেতে দিতে পারবো ওর পথে। অবশ্য যদি আপনার মনের পুকুরে অন্য কোনো কাফরি মেয়ে থাকে তো ভিন্ন কথা। হতাশ হয়ে বললাম, যা বলবে সোজা কথায় বলো। মাখুমাজান, আমি যে পথ উন্মুক্ত করি সে পথে হাঁটে কালো মানুষ। অন্য পথে চলে সাদা রক্ত। সেখানে কোনো ক্ষমতা নেই আমার। তাহলে তো আর কিছু করার নেই। উঠে পড়লাম, ফটকের দিকে পা বাড়ালাম। পেছন থেকে ডাকলো জিকালি, ফিরে এসো, ফিরে এসে বসুন মাকুমাজান। কখনো কি বলেছি আমি একাই জাদুবিদ্যা জানি? আফ্রিকা তো বিশাল দেশ, কি বলেন মাকুমাজান? কৌতূহল আমাকে টেনে ধরল। আবার টুলে বসলাম। জানি সময় নষ্ট করছি, তবুও বললাম, আমি তোমার চেলাদের সঙ্গে কোনো লেনদেন করব না, কোনো জাদুর খেলায় অংশ নেব না। হাসলো জিকালি। না, তা করবেন না। মনে মনে জানেন আমি ছাড়া সমস্ত জাদুকর ভুয়া। কারণ ছাড়াই জাদু তন্ত্র মন্ত্র ভয় পান আপনি। ভালো করে জানেন আমি জ্ঞানপথের শেষ শিশু। বাকিরা সব মিথ্যের ঝুড়ি। যখন রাজা চাকা ধরে ধরে খুন করল ভণ্ড জাদুকরদের, তখনই প্রমাণ হয়েছে ওরা ছিল মিথ্যুক। এবার আসল কথা বলি। এমনও তো হতে পারে সাদা এক জাদুকর আছে, হয়তো সে সাদা আত্মার উপর প্রভাব ফেলতে পারে। জিকালি, তুমি যদি মিশরীয়দের কথা বুঝিয়ে থাকো। আমাকে থামিয়ে দিল জিকালি। না মাকুমাজান, যারা চোলক মুখস্থ করে তাদের কথা বলছি না। ওরা নিজেরা তো কিছুই ভাবে না, শুধু বোকা তোতার মতো কথা বলে। নিজ ধর্মের লোকের পক্ষ টানলাম।
কেউ কেউ চিন্তা ভাবনা করে জিকালি। তা করে, সায় দিল জিকালি। পরক্ষণে বলল, আর তখন অন্যরা ধর্ম গেল বলে লাঠি বাগিয়ে তাদের উপর হামলে পড়ে। মাখুমাজান, সত্যিকার যাজকের কাছে পবিত্র আত্মা আছে। খাঁটি যাজক কখনো চিপে ধরে না বিবেকের টুটি। আমি অমনি সত্যিকারের যাজক, সেজন্যে আমাকে হিংসা করেছে সব জাদুকর। তাদের প্রতিফলও পেতে হয়েছে। সবার চরম সর্বনাশ করেছ তুমি। আগের প্রসঙ্গে ফিরতে চাইলাম, ওসব বাদ দাও। এবার বলো কার কথা বলছো। দ্বিধার ছাপ পড়ল জিকালির মুখে। সেটা বলা তো মুশকিল মাকুমাজান। সে সিংহ, বলা উচিত সিংহে। বাস করে এখান থেকে অনেক দূরে, এক গুহার ভিতর। তাকে কখনো দেখিনি। জিকালিকে কোণঠাসা করতে চাইলাম। তাহলে সে কি পারবে আর না পারবে কোন যুক্তিতে বলছো? গলা নামিয়ে বলতে শুরু করলো জিকালি। গোপন একটা কথা বলি, তাহলে বুঝবেন কি করে বলছি। যারা ভবিষ্যৎ দেখে তাদের মধ্যে যোগাযোগ হয়, তাদের আত্মার মিলন হয় স্বপ্নে। আর সেজন্যই জেনেছি তার কথা। সে শেয়ালের পালে কোনো সিংহে। পাহাড়ি গুহার ভিতর হাজারো বছর ঘুমিয়েছে। যত নগণ্যই হই, সে জেনেছে আমিও তার মতো একই আলোকিত পথের পথিক। তাই জিকালির অনর্গল মিথ্যে শুনে ঘুম চলে আসায় হাই চাপলাম। তো কে সে নারী? নাম কি তার? সে বলে দেবে মৃত্যুর পরে কি ঘটে। মাখুমাজান, আপনার প্রশ্নগুলোর জবাব একে একে দিচ্ছি। আমার মনে হয় সে আপনাকে সাহায্য করবে। অনেক সময় পুরুষ জাদুকর বিনে পয়সায় সাহায্য করে, যেমন এখন আমি সাহায্য করছি। কিন্তু কখনো মেয়ে জাদুকরি নিজ লাভ না দেখলে আঙুলও নাড়ে না। তার নাম, সে আমাদের মতো জাদুকরদের কাছে পরিচিত রানী নামে। সেই প্রথম মেয়ে জাদুকরি, সবচেয়ে সুন্দরীও। আপনার অন্য প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই মাখুমাজান। এটুকু বলবো, সে সবসময় বিভিন্ন আকৃতিতে ছিল। যতদিন পৃথিবী থাকবে সেও থাকবে। তার জানা চিরস্থায়ী হওয়ার রহস্য। রহস্য অবিশ্বাসের হাসি চাপতে পারলাম না। জিকালি, তুমি বলতে চাও সে অমর? আপত্তি তুলল জিকালি। তা আমি বলছি না মাখুমাজান। অমরত্ব নিয়ে ভাবতে পারবো না, কারণ আমার মাথার ক্ষমতা অনেক কম। শুধু এটুকু বলবো, যখন আমি শিশু ছিলাম তখনও তার বয়স অনেক ছিল। সে সময় আর বর্তমান সময় তার কাছে অতি অল্পক্ষণ মনে হয়। তখনই তার জানা ছিল সমস্ত গোপন জ্ঞান। তাকে কখনো সামনাসামনি দেখিনি, তবে ঘুমের ভেতর হেঁটেছি তার সঙ্গে। সঙ্গ দিয়েছি তার নিঃসঙ্গতায়। এখন মনে হচ্ছে ওটা ছিল সেফ স্বপ্ন। তবে সে যেন গতরাতে বলেছে, কিছু জবাব জানতে আসছেন আপনি। আরও বলেছে সে চাইছে তার একটা উপকার করবেন আপনি। কি উপকার তা অবশ্য আমি জানি না। জিকালির নির্বিকার মিথ্যায় এবার রেগেই গেলাম। জিজ্ঞেস করলাম, আমাকে মিছে বলে বোকা বানাতে চাইছো? তোমার কথায় যদি এক ফোঁটা সত্যি থেকে থাকে, তো বলো দেখি এই রানী কোথায় থাকে বা কিভাবে তার সঙ্গে দেখা হবে। জিকালি যে বর্ষায় আমাকে লাফিয়ে পড়তে উৎসাহ দিচ্ছিল, সেটা এবার তুলে নিল। সামনের আগুন থেকে ফলা দিয়ে ছাই বের করতে করতে কথা বলে চলল। মনে হলো আসলে আমার মনোযোগ অন্যদিকে সরাতে চাইছে। বলল, এক সাদা মানুষের কথা। সে বিশেষ উদ্দেশ্য নিয়ে যাবে। আমি রওনা হওয়ার পর তার সঙ্গে দেখা হবে।
আরও নানান প্রসঙ্গে বকে চলল জিকালি। আগ্রহ বোধ করলাম না বলে তেমন কান দিলাম না। খরবাকায় জাদুকর আগুনের ভিতর থেকে ছাই বের করলো, যত্নের সঙ্গে একটা চাপড়া তৈরি করলো। তারপর বর্ষার তীক্ষ্ণ ফলা দিয়ে ছাইয়ের বুকে মানচিত্র আঁকলো। তাতে সবই থাকলো, ঝর্ণা, ঝোপঝাড়, জঙ্গল, জলাভূমি ও নিচু টিলার সারি। আঁকা শেষ করে আমাকে আগুনের ওপারে ডাকলো জিকালি। মানচিত্রটা মন দিয়ে দেখতে বলল। আরও কি ভেবে যেন এবার একটা নদীও আঁকলো। এক গাদা ছাই দিয়ে নদীর উত্তর প্রান্তে একটা উঁচু ঢিবি তৈরি করলো। তার ভাষায় ওটা বিশাল পাহাড়। কাজ সেরে বলল, ভালো করে দেখুন মাকুমা যান, কিছু যেন ভুলে না যান। যদি অভিযানে গিয়ে এ ছবি ভুলে যান তাহলে মরবেন। না মাকুমা যান, পকেটে রাখা ওই বই লাগবে না, এটার নকল তোলার দরকার নেই। আপনার মনে সব ছবি গেঁথে দেব। বুড়ো জিকালি হঠাৎ দুহাতে ছাই তুলে আমার মুখে ছুঁড়ে দিল। বিড়বিড় করে কী সব পড়া শেষে বলল, হ্যাঁ এবার আপনার মনে থাকবে। কাশতে কাশতে মেজাজ খারাপ করে বললাম, নিশ্চয় মনে থাকবে জিকালি। আশা করব ভবিষ্যতে কখনো এমন কুকীর্তি করবে না। কারণ যাই হোক, পরবর্তীতে ওই জটিল মানচিত্র ভুলিনি। কাশি থামার পর বললাম, ওই বড় নদীটা নিশ্চয় জামবেজি। আর তোমার ওই রানীর পাহাড় তো দেখছি আরও দূরে। বলো দেখি, আমি একা অত দূরে যাব কি করে? জানি না মাকুমা যান, মাথা নাড়ল জিকালি। হয়তো উপযুক্ত সঙ্গী নিয়ে যাবেন। আমার ধারণা অনেক কাল আগে মানুষ ওখানে যেত। শুনেছি ওখানে একটা শহর আছে। একসময় সে শহর ছিল কোনো দেশের রাজধানী। আগ্রহী হয়ে উঠলাম। কুহু কিনি রানীর ব্যাপারে জিকালির উদ্ভট কথাগুলো এক বিন্দু বিশ্বাস করিনি। কিন্তু পুরানো সভ্যতা আমাকে টানে। এটাও জানি প্রাচীন সভ্যতা সম্পর্কে গভীর জ্ঞান রাখে জিকালি। মনে হলো না এই বিলুপ্ত সভ্যতা সম্বন্ধে মিথ্যে বলছে। সত্যি বলতে তখনই সিদ্ধান্ত নিলাম, যদি সম্ভব হয় অভিযানে বেরোব, আবিষ্কার করব ওই প্রাচীন নগরী। জানতে চাইলাম সবাই সে শহরে কোন পথে যেত। মনে হয় সাগর পথে মাকুমা যান। তবে আপনার উচিত ডাঙা দিয়ে যাওয়া। ধারণা করছি জলাভূমি মজে গেছে, এখন আর সাগর থেকে ওখানে পৌঁছানো যায় না। তুমি চাইছো আমি ওখানে যাই জিকালি? কেন? ভালো করেই জানি তুমি কখনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না। ওহো হো, হেসে উঠল জিকালি। মাকুমা যান, আপনি বুদ্ধিমান মানুষ। গাছের গুড়ির দিক অনেকের চেয়ে বেশি দেখেন। হ্যাঁ, আমি চাই আপনি ওখানে যান। 3টে কারণ আছে তার। প্রথম কারণ, ওখানে গেলে আপনার প্রশ্নের জবাব পাবেন। তাতে আমি সাহায্য করতে চাই। দ্বিতীয় কারণ, আপনি গেলে আমার কৌতূহল মিটবে। তৃতীয় কারণ, আমি জানি আপনি নিরাপদে ফিরবেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনার জন্যে আপনার বেঁচে থাকা জরুরি। এখনও যা ঘটেনি ওই অভিযান থেকে ফিরে আমাকে বলবেন। এই 3টে কারণ না থাকলে কখনো আপনাকে ওই রানের কথা বলতাম না। চতুর জিকালির কথায় সন্তুষ্ট হলাম না, কাজেই বললাম, বুঝলাম। এবার মূল কথা বলো জিকালি, তুমি আসলে কি চাও? আমি অভিযানে গেলে তোমার কি লাভ? অনেক লাভ। বাকিগুলোর কথা আপনাকে বলবো না, শুধু গুরুত্বপূর্ণ দুটো প্রাপ্তি শুনুন। আমি জানতে চাই যার সঙ্গে আমার আলাপ হয়েছে সে সত্যি স্বপ্নের বেশি কিছু কিনা। আর এও জানা দরকার কয়েক বছর ধরে যে পরিকল্পনা করেছি সেগুলো সফল হবে কিনা। কিসের পরিকল্পনা জিকালি?
আমি অভিযানে গেলে কিভাবে জানবে তোমার পরিকল্পনা সফল হবে কিনা? কিসের পরিকল্পনা তা আপনি ভালো জানেন মাখুমাজান। এক রাজপরিবার আমার মন তিক্ত করে দিয়েছে, সুতরাং আমি ওদের ক্ষমতা থেকে হটাতে চাই। এবার শুনুন, আপনার এই অভিযান থেকে আমার কিসের লাভ? আপনি আমাকে কথা দেবেন, রানীকে জিজ্ঞেস করবেন পথ উন্মুক্তকারী তার পরিকল্পনায় সফল হবে না ব্যর্থ। তোমার কথা শুনে মনে হচ্ছে যে রানীকে তুমি ভালো করেই চেনো, তাহলে নিজেই তাকে জিজ্ঞেস করছো না কেন? দমে যাওয়া স্বরে বলল জিকালি মাখুমাজান। তাকে জিজ্ঞেস করা আর জবাব পাওয়া সম্পূর্ণ আরেক কথা। ভেবেছেন জানতে চাইনি? জবাব দিয়েছে। আমার সামনে উপস্থিত হয়ে জিজ্ঞেস করো, জবাব দেব। আমি বলেছি, আত্মা না পাঠিয়ে নিজে কি করে আসবো রানী? আমি তো খোঁড়া মানুষ, নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে কষ্ট হয়। তখন বলেছে জাদুকর। তাহলে একজন বার্তাবাহক পাঠাও। মনে রেখো, তাকে হতে হবে সাদা মানুষ। তার সঙ্গে এমন কোনো চিহ্ন দিও যেন বুঝি তুমি তাকে পাঠিয়েছ। ঘুমের গভীরে আমাকে জানিয়ে দিও সে আসছে, আর সে সাদা মানুষকে পথের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে কোনো ক্ষমতা দিও। বুঝলেন মাখুমাজান? স্বপ্নে এভাবে আমার প্রশ্নগুলোর জবাব দিয়েছে। তো আমাকে কি দিতে চাও জিকালি? জিকালির চাদরের নিচ থেকে বেরোলো হাতির দাঁতের একটা টুকরো। ওটার গায়ে একটা ফুটো দেখলাম, মাছ দিয়ে গেছে মরিচা রঙের সুতো। হাতির লেজের রোম দিয়ে তৈরি। আইভরির উপর ফু দিল জাদুকর। ফিসফিস করে কি যেন বলল। ওটাকে তারপর আমার হাতে দিল। অলস ভঙ্গিতে নিয়েছি। আন্দাজ করলাম মাদলি ধরনের কিছু। আলোর সামনে আইভরি ধরতেই চমকে উঠতে হলো। আরেকটু হলে হাত থেকে পড়ে যেত। জানি না কেন চমকে উঠলাম, তবে মনে হলো ওটা থেকে প্রচণ্ড শক্তি আমার ভিতর ঢুকে পড়েছে। চমকে উঠেছে জিকালি। ওর মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বেরোলো, মাখুমাজান সাবধানে ধরুন, আমি বুড়ো মানুষ। ওভাবে মাটির উপর ফেললে বাঁচব। ওভাবে মাটির উপর ফেললে বাঁচব মানে? আইভরি থেকে চোখ ফেরালাম না। জিনিসটা আমার দেখা সবচেয়ে সুন্দর খোদাই কর্ম। ওটা ঠিক যেন আমার সামনে বসে থাকা জিকালির নিখুঁত প্রতিমূর্তি। সেই একই গর্তে বসানো চোখ, বিরাট মাথা, লম্বা চুল, কোলা ব্যাঙের মতো শরীর। জিকালি বলল, খুব সুন্দর তাই না মাখুমাজান? আমি ভালো খোদাই করি, জানি কোনটা ভালো আর কোনটা জাতে ওঠেনি। তা জানো, জবাব দিলাম। মনে পড়ল জিকালির দেয়া আরেকটা লকেটের কথা। সেটা ছিল এক মেয়ের প্রতিকৃতি। বামন জাদুকর যে সকালে ওটা আমাকে দেয়, মেয়েটা তার পর দিন মারা যায়। কি এটা? জানতে চাইলাম। জিকালি বলল, মাখুমাজান, এটা অনেক পুরানো জিনিস, বহু বছর হলো আমার কাছে। আপনি হয়তো শুনেছেন বড় মাপের জাদুকর মরার আগে নতুন কোনো জাদুকরকে তার জ্ঞান দান করে যায়। এভাবে যুগে যুগে চিন্তা, চেতনা, জ্ঞান, ঐতিহ্য রক্ষা করা হয়। আপনার হাতে যে মূর্তিটা, তেমন মূর্তির ভিতর আসল মানুষটার শক্তি ভরে দেওয়া হয়। প্রাচীন মিশরীয়দের কা সম্বন্ধে যা পড়েছি মনে পড়ল। কা মূর্তির ভিতর মৃত মানুষের আত্মা থাকে, যার মূর্তি তার সমাধির ভিতর রাখা হয়। বিশ্বাস করা হয় বেঁচে থাকতে সে মানুষ যত ক্ষমতাশালী ছিল, ওই কা মূর্তির ভিতর থাকে তার চেয়ে বেশি ক্ষমতা। তবে জিকালিকে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাইলাম না। বিস্মিত হয়ে ভাবলাম, মিশরীয়দের এই তথ্য কোত্থেকে জানলো জিকালি? মাখুমাজান, মনে রাখবেন, ওই হাতির দাঁত যখন আপনার হৃৎপিণ্ডের উপর ঝুলবে, তখন জিকালির শক্তি থাকবে আপনার সঙ্গে। হৃৎপিণ্ডের
উপর ঝোলাতে ভুলবেন না, তাহলে আমার জ্ঞান চিন্তা ভাবনা আপনার সঙ্গী হবে। আমি নিজে আপনার সঙ্গে গেলে বিপদে যে উপদেশ দিতাম ওটা আপনাকে তাই বলে দেবে। তার উপর অনেকে ওই মূর্তি চেনে, ওটা দেখলে ওরা বুঝে নেবে আপনি পথ উন্মুক্তকারীর কাছ থেকে পেয়েছেন। সবাই আপনাকে কুর্নিশ করবে, বিনা তর্কে নির্দেশ মানবে, যেখানে যেতে চান বাধা না দিয়ে পথ ছেড়ে দেবে। বুঝলাম। এবার বলো এই দাঁতের রং এমন হলো কিভাবে? মনে নেই মাকুমা যান? এটা অনেক বছর আমার কাছে আমারই মতো দেখতে এক পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি। তবে রং দেখে রক্ত মনে হয়, তাই না? দুঃখের কথা, মামিনা বেঁচে নেই। ওর স্মৃতিশক্তি ভালো ছিল, আপনাকে হয়তো বলে দিত এ রং কিসের। কথার ফাঁকে লোমের সুতো আমার গলায় পরিয়ে দিল জিকালি। অনুভব করলাম আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর এই লোকটা তার প্রিয় মামিনার দুঃখজনক মৃত্যুর কথা তুলে বিকৃত মজা পাচ্ছে। চট করে প্রসঙ্গ পাল্টে বললাম, তুমি আমাকে এই অভিযানে যেতে বলছো জিকালি? একা যাই তা আমি চাও না, অথচ সঙ্গী হিসেবে দিয়েছ পৃথিবীর কুৎসিততম এক লোকের মূর্তি। পাল্টা খোঁচা মেরে তৃপ্তি পেলাম। দেখে মনে হচ্ছে লেপ্টে আছে রক্ত। মন চাইছে আগুনে ছুঁড়ে ফেলে দিই। বলো দেখি জিকালি, এই বিশ্রী আইভরি ছাড়া সঙ্গী হিসেবে কে থাকবে? এ কাজ করবেন না মাকুমা যান, তাড়াতাড়ি বলল জিকালি। আমাকে আগুনে ফেলবেন না, মরার আগে পুড়তে চাই না। মনে রাখবেন, ওটা যদি আগুনে ফেলেন, গলায় পড়েছেন বলে আপনি নিজেও পুড়ে মরবেন। এ জিনিস আপনার দোষে নষ্ট হলে মারা পড়বেন। না না, ওটা গলা থেকে খুলে ফেলবেন না। ঠিক আছে, বরং চেষ্টা করেই দেখুন। বিদঘুটে লকেট খুলতে চাইলে কিভাবে যেন একের পর এক বাধা এলো। জিকালিকে ওটা ফিরিয়ে দিতে পারলাম না। প্রথমবার আমার পাইপে হাত ঠেকে গেল, পরের বার লোমের সুতো বেঁধে গেল কোটের কলারে। এরপর তীব্র ব্যথা উঠল হাতে, ওখানে কামড় দিয়েছিল এক সিংহ। মাঝে মাঝে ব্যথাটা ওঠে, শেষে বিরক্ত হয়ে হাল ছেড়ে দিলাম। মরুক গে ওটা, ঝুলুক। জিকালি এতক্ষণ আমার প্রচেষ্টা দেখছিল, এবার বিশ্রীভাবে হেসে উঠল। অশুভ হাসিতে ভরে উঠল গহ্বর। ভয়ঙ্কর হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরল। আওয়াজটা মিলিয়ে যেতে আবার মুখ খুলল। মাদুলি সম্পর্কে কিছু না বলে জানালো, মাকুমা যান, আপনি জানতে চেয়েছেন কাকে সঙ্গে নেবেন। যারা এ প্রশ্নের জবাব জানে তাদের কাছ থেকে জানতে হবে। গলা উঁচিয়ে হাঁক ছাড়ল সে, এই আমার জাদুর থলে নিয়ে আয়। অন্ধকার থেকে দৌড়ে এলো এক লম্বা লোক। তার এক হাতে বিরাট এক বর্শা, অন্য হাতে বিড়ালের চামড়া দিয়ে তৈরি থলে। সালাম ঠুকে থলেটা প্রভুর সামনে নামিয়ে রাখল। বলে রাখি, ওই বিশেষ সালামের অর্থ প্রভু বা ভূতদের বাড়ি। থলে হাতরে কঙ্কালের মুঠো বের করল জিকালি। কয়েকটা শুকনো হাড় নিয়ে বিড়বিড় করে বলল, সাধারণ কৌশল, ফালতু জাদুকর ব্যবহার করে, তবে দ্রুত কাজ হয়। ছোটোখাটো ব্যাপার জানতে চাই, কাজেই এভাবে কাজ সেরে ফেলি। এবার দেখা যাক কাদের সঙ্গে নেবেন মাকুমা যান। হাড়ে ফু দিল সে, দুহাতে নিয়ে ওগুলো ঝাঁকালো, তারপর কবজির মোচড়ে ছুঁড়ে দিল শূন্যে। হাড়ের টুকরোগুলো ছাই দিয়ে তৈরি মানচিত্রে পড়ল। এবার খেয়াল দিয়ে দেখল সে। তারপর বলল, মাকুমা যান, আপনি কি আমসলোপোগাস নামের কাউকে চেনেন? সে কুঠারের জাতি, নামের এক উপজাতির সর্দার। তাকে প্রশংসা করে খেতাব দেয়া হয়েছে বুলালিও বা কসাই। অবশ্য আরও আছে, কুঠার ভালো ব্যবহার করে তাই ওকে খেতাব দিয়েছে কাঠঠোকরা। ওই আমসলোপোগাস একটা জঙ্গলি, তবে কুঠার জাতির অন্যদের মতো তার শরীরে বইছে উচ্চ বংশের রক্ত। তার সাহসের তুলনা নেই। আমসলোপোগাস সত্যিকারের সর্দার। আপনার সঙ্গী হয়ে সম্মানের মৃত্যু পাবে সে। জিকালি আবার হাড়গুলোর দিকে চাইল। হ্যাঁ, ঠিকই বলেছি।
আপনার সঙ্গী হয়ে মরবে, তবে এবারের অভিযানে নয়। শুনেছি ওর কথা, সাবধানে বললাম। এও শুনেছি সে জুলুদের মহান রাজা চাকার সন্তান। তাই মাখুমা যান। আর কি গুজব রটানো হয়েছে? আরও কি বলা হচ্ছে যে চাকার ভাই ডিনগানের হত্যাকারী, সেরা সুন্দরী নাডার প্রেমিক? আবছাভাবে যাকে মনে পড়ে সেই মামিনার রূপ নাডার চেয়ে বেশি ছিল। কৌতূহলের সুরে বললাম, নাডার কথা শুনিনি কখনো। না, শোনেননি। অনেক আগে মারা পড়ে। আর পরে মামিনা ওর সমস্ত কীর্তি স্নান করেছে। ওসব কথা থাক মাকুমা যান। আমি বুঝি না আপনি কেন সব কিছুতে মেয়েদের কথা টেনে আনেন। মাঝে মাঝে মনে হয় চরিত্র ঠিক রাখতে চেষ্টা করলেও আসলে আপনি মেয়েদের প্রতি খুব দুর্বল। এরকম দুর্বলতা অনেককে ধ্বংস করেছে। সে যাই হোক, মনে হয় আপনার এই অভিযানে যোদ্ধা আমসুলোপোগাস বিশ্বস্ত সঙ্গী হবে। বলে রাখি মাখু মাজান, ওই সাদা রানী কিন্তু মেয়ে মানুষ, কাজেই খুব সাবধান থাকবেন। হ্যাঁ, আমসুলোপোগাস আপনার সঙ্গে যাবে। সে যাবে লাউসটা নামের এক লোক আর মোনাজি নামের এক বউয়ের কারণে। আমসুলোপোগাসের যাবার কারণ, মোনাজি ওকে ঘৃণা করলেও লাউসটাকে ঘৃণা করে না। আমি জানি আমসুলোপোগাস আপনার সঙ্গে যাবে, কাজেই ওর ব্যাপারে আরও জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমার সঙ্গে আর কে যাবে? হাড়গুলোর দিকে চাইল জিকালি। পায়ের বুড়ো আঙুল দিয়ে ছাইয়ের মধ্যে নাড়ল ওগুলোকে। তারপর হাই তুলে জবাব দিল, আপনার সঙ্গে কাজের লোক হিসেবে যাবে ছোটোখাটো এক হলদে লোক। ওকে একটা চালাক সাপ বলা যায়। ঘাসের মাঝ দিয়ে এঁকে বেঁকে চলতে জানে সে। বোঝে কখন ছোবল দিতে হবে আর কখন গোপনে চুপচাপ পড়ে থাকা ভালো। আপনার বদলে আমি হলে ওকে সঙ্গে নিতাম। তুমি ভালো করেই জানো আমার অমন কাজের লোক আছে। ওর নাম হ্যান্স। হটেনটট জাতির মানুষ, চালাক তবে মদ্যপ। অবশ্য আমার বাবাকে শ্রদ্ধা করত, ফলে আমার প্রতি বিশ্বস্ত। এখন ওয়াগনে আমার রাতের খাবার রাঁধছে। আর কেউ না, আমার ধারণা আপনারা তিনজন এই অভিযান সফল করতে যথেষ্ট। লড়ার জন্য থাকছে কুঠার জাতির সৈন্যদল। আপনারা দুই একটা ভূতের মোকাবেলা করবেন। আমসলোপোগাসের কনইয়ের কাছে থাকে নানা নামের এক ভূত, আর আপনার সঙ্গে থাকে বোধ হয় কয়েকটা। তাদের একজন ওই মামিনা। মাকুমা যান, আপনি কাছে এলেই ওর অস্তিত্ব টের পাই। একটু থেমে বলল জিকালি। বাতাসের বেগ বাড়ছে মাকুমা যান। এমন রাতে এটা খুব অস্বাভাবিক। বাতাস কিভাবে গোঙাচ্ছে শুনুন। বাতাসে নড়ছে আপনার চুল, অথচ আমারগুলো নড়ছে না। মামিনার আরেক নাম ছিল অপেক্ষারত হাওয়া। যাগে, হঠাৎ আমি ভূতের কথা বলছি কেন? আপনি তো এমনিতেই সাদা ভূতের খোঁজে চলেছেন। তাদের ব্যাপারে আমি কী বা জানি? আমি বুঝি শুধু কালোগুলোর ব্যাপারে। শুভরাত্রি মাখু মাজান, শুভরাত্রি। যদিও অনেকের তুলনায় অনেক বড়, তারপরও সে সাদা রানীর কাছে আমি আসলে ধূলিকণার সমান। অভিযান থেকে ফিরে আমাকে দেবেন তার জবাব। তার আগে পর্যন্ত মনে রাখুন, অদ্ভুত সুন্দর মানুষটার যে মূর্তি দিয়েছি তা সব সময় যেন আপনার বুকে থাকে। মাকু মাজান, ওই মূর্তি আপনাকে নিরাপত্তা আর সৌভাগ্য দেবে। সাবধান থাকুন। ভুলেও যেন সাদা রানীর প্রেমে পড়বেন না। সে আপনার জন্য নয়। সাদা রানী নিজে অভিশাপে আটকা পড়েছে। কখনো তার সঙ্গে স্থায়ী সম্পর্ক হবে না আপনার। তার প্রেমে পড়লে অন্যরা হিংসা করবে। জিকালি ঘাড় ফিরিয়ে হাঁক ছাড়ল। ওহো, ওহো হো হো। আমার কম্বল নিয়ে আয়, শীত করছে। আমার ওষুধ আন।
ওটাই আমাকে ভূতের কাছ থেকে বাঁচায়। আজ রাতে এমনিতেই ভূত বড় বেশি। ও হো হো, মাকু মাজান বোধ হয় ওদের নিয়ে এসেছে। ঘুরে দাঁড়িয়ে ওয়াগনের দিকে রওনা হয়ে গেলাম, কিন্তু জিকালি আবারও ডেকে ফেরালো। খুব নিচু স্বরে বলল, যখন কাঠঠোকরা আমস্লোপোগাসের সঙ্গে আপনার দেখা হবে, এই কথাগুলো তাকে বলবেন। পথ উন্মুক্তকারীর চারপাশে একটা বাদুর গাইছে। বাদুরটা লাউস্টা নামের কারো কথা বলেছে। আরও বলেছে মোনাজি নামের এক মেয়ের কথা। আরেকটা নামও বলেছে, সে নাম উচ্চারণ না করাই ভালো। তা এমন এক হাতির, যেটা দুনিয়া দাফিয়ে বেড়ায়। ওই হাতি বাতাস সুখে রেগে যায়, ঘাসে ঘষে চোখা করে দাঁত। এক কাঠঠোকরা ডাইনির পাহাড়ে গাছের গর্তে লুকিয়ে আছে। ওই হাতি তাকে বের করতে চায়। মাকু মা যান আমস্লোপোগাসকে আরও বলবেন, পথ উন্মুক্তকারী মনে করে সেই কাঠঠোকরা বুদ্ধিমান হলে কিছুদিন উত্তর দিকে লুকিয়ে থাকবে। রাতের অতন্দ প্রহরীর সঙ্গে যেতে পারে সে। বলবেন, যে পাখি শক্তিশালী হাতির পায়ে ঠোকর দিয়ে গাছের খোরলে বসে গর্ব করে, এখন সে না পালালে বিপদে পড়বে। জিকালি হাত নেড়ে বিদায় জানালো। ওয়াগনের দিকে ফিরতি পথে চললাম। মনের ভিতর ভাবনা ঘুরছে, বোধহয় জাদুকর জিকালির ফাঁদে পা দিয়েছি। 2। রাতে ভালো ঘুম হলো না। জিকালির কালো গহ্বরের কাছে কখনো নিশ্চিন্তে চোখ বুঝতে পারিনি। কারণ ভূত আর মরা মানুষ নিয়ে বলা জিকালির কথা, ওতে আমার চাও অশান্ত হয়। মন বলতে থাকে আসলে সেসবের অস্তিত্ব আছে। এখনই আমার ঘাড়ে এসে উঠবে কোনো অশরীরী। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে অনেকে প্রভাবিত হন, আমিও বোধ হয় তাদেরই একজন। অবশ্য আধি ভৌতিক চিন্তা তারা নিয়ে জাদুকরী ক্ষমতা রয়েছে সূর্যের। অগভীর ঘুম থেকে জেগে পরিষ্কার নীল আকাশ ও ঝলমলে সূর্য দেখলাম। গতরাতে জিকালির কথা শুনে যে বিশ্রী অনুভূতি হয়, তা ভেবে মনে কোনো চাপ থাকলো না। কত উদ্ভট কথাই না ভেবেছি। অনায়াসে এবার হেসে ফেলতে পারলাম। ঝর্নার পাড়ে গিয়ে শার্ট খুলে ফেললাম, পরিচ্ছন্ন হব। বুড়ো জাদুকরের মিথ্যা কথাগুলো ভেবে তখনও হাসছি। হঠাৎ হাত তুলতেই বুকের কাছে কি যেন ঠেকল। চেয়ে দেখি জিনিসটা জিকালির সেই আইভরি। ওঝার কথাগুলো মনে পড়ে গেল। এটা নাকি কোনো এক পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে, কিন্তু কথাটা কোনো মতেই সঠিক হতে পারে না। লকেটের সঙ্গে কুৎসিত জিকালির অবিশ্বাস্য মিল। মেজাজ ভীষণ খারাপ হলো। ঠিক করে ফেললাম এখনই ওটা খুলে ঝর্নার পানিতে ফেলে দেব। লকেট খুলতে চাইলাম, আর তখনই ঝোপের ভিতর থেকে জোরালো হিস হিস আওয়াজ এলো। পরক্ষণে বিশাল এক কালো মাম্বা মাথা বের করলো। আফ্রিকায় এ জাতের সাপ সবচেয়ে বিষাক্ত। বিরক্ত না করলেও সবল দেয়। আইভরি ভুলে এক লাফে পিছিয়ে অস্ত্রের কাছে পৌঁছে গেলাম। চোখের পলকে অদৃশ্য হলো সাপ। কিছুক্ষণ অপেক্ষা করে নিশ্চিত হলাম নিজের গর্তে গেছে। আবার নামলাম ঝর্নায়। ফেলতে চাইলাম তালি সমানটা। চিন্তা করে দেখেছি জিনিসটা দেখতে বিশ্রী। তাছাড়া ওতে লেগে আছে রক্ত। ঠিক করলাম প্রেমিকের দেয়া লকেট যেমন ঝোলায় মেয়েরা, তেমন করে আইভরি পরব না। মাথা গলিয়ে মাত্র বের করে আনছি সুতোটা। এমন সময় ঝোপের আরেক পাশ থেকে মাথা তুলল মাম্বা। মনে হলো এবার রোগ চেপে গেছে। বিদ্যুৎ শিখার মতো এঁকে বেঁকে এলো আমার দিকে। তবে ওটার তুলনায় আমি অনেক দ্রুত। পাশে রাখা বন্দুক তুলেই গুলি করলাম। বন্দুকে বাক্সটা বন্দুকে বাক্সট পোড়া, আর আমি গুলি করেছি ওটার ঘাড়ে। দুটুকরো হওয়ার কথা, হলো তাই। ছটফট করে মারা পড়ল কালো মাম্বা।
গুলির আওয়াজে ওয়াগনের দিক থেকে দৌড়ে এলো হ্যান্স। এখানে বলে রাখি, বাবা মারা যাবার পর এই বিশ্বস্ত হটেনটট আমার বেশিরভাগ অভিযানে সঙ্গী হয়েছে। ওর মতো উচ্ছৃঙ্খল লোক হয় না। বুয়ারা বলে হ্যান্স নাকি এক গাড়ি ভর্তি বাদরের চেয়ে বেশি চালাক। সুযোগ পেলেই মদ নিয়ে বসে পড়ে। তবে ভালো গুণও আছে, এত বিশ্বস্ত কাউকে দেখিনি। হ্যান্সকে দেখে মনে হয় ওর অনেক বয়স। ওর চুপসে যাওয়া চেহারা কোনো বুড়ো বেবুনের সঙ্গে পুরোপুরি মিলবে। মুখের চামড়া শুকনো কাঠ বাদামের মতো কোঁচকানো, ছোট ছোট চঞ্চল চোখ দুটো রক্তলাল। কখনো জানতে পারিনি ওর বয়স কত। হ্যান্স নিজেও জানে না। গড়িয়ে যাওয়া বছরগুলো ওকে পাটের দড়ির মতো শক্ত করে দিয়েছে। পরিচান্ত হতে জানে না। জন্তু জানোয়ারের পায়ের ছাপ চিনতে ওর তুলনা হয় না। আমার সিঙ্গেল ব্যারেল পার্ডিটা হাতে পেলে 150 গজ পর্যন্ত নির্ভুল লক্ষ্যে গুলি করে। ওই অস্ত্রের নাম রেখেছে হ্যান্স ইনটম্বি বা কুমারী। উদ্বিগ্ন হ্যান্স কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাস? এখানে তো সিংহ নেই, অন্য কোনো শিকারও নেই। হাতের ইশারা করলাম। ঝোপের ওপাশ দেখে বলো ওটা কি। স্বাভাবিক সতর্কতায় দূর দিয়ে ঝোপ এড়িয়ে ওপাশে চলে গেল বুড়ো হটেনটট। তারপর সাপটা দেখে পয়েন্টার কুকুরের মতো আড়ষ্ট হয়ে গেল। আমার দেখা সবচেয়ে বড় মাম্মা ওটা। বিষাক্ত প্রাণীটা মরেছে নিশ্চিত হয়ে মাথা দুলিয়ে বলল, ওটাকে আপনি বলবেন কালো মাম্বা বাস। তবে আমি জানি ওটা অন্য কিছু। দক্ষিণ আফ্রিকার একটি উপজাতি। ইনটম্বির বর্ণনা রয়েছে অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার উপন্যাসে। অন্য কিছু? হ্যাঁ, ওটা বুড়ো জিকালির বশ করা আত্মাগুলোর একটা। ধার কাছ দিয়ে কেউ গেলে ওটার দায়িত্ব খবর নেয়া। আরও অনেকের মতোই আমিও ওটাকে ভালো করে চিনি। কালকে সন্ধ্যায় আপনি যখন বসে বুড়োর সঙ্গে কথা বলছেন তখন ওটা একটা পাথরের পেছনে লুকিয়েছিল। আপনাদের সমস্ত কথা শুনেছে। হাসতে 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 বললাম, তাহলে জিকালি ওর বশ করা একটা আত্মা খুইয়েছে? ওর তো অনেক আছে, একটা কমে গেলে ক্ষতি নেই। সত্যি যদি সাপ পাঠিয়ে থাকে তো জিকালি টের পেয়েছে কাজটা ঠিক করেনি। হতে পারে বাস, মাথা দোলালো হ্যান্স। খেপবে বুড়োটা। ভাবছি আপনার পেছনে সাপ লেলিয়ে দিল কেন। একটু থেমে বলল, সেনা আপনার বন্ধু? ধৈর্যের সঙ্গে বললাম, জিকালি সাপ লেলিয়ে দেয়নি হ্যান্স। এ সাপের স্বভাবই এমন, সুযোগ পেলে সবল দিতে চায়। মনে হলো হ্যান্স আমার কথা শোনেইনি। বোধহয় ভেবে নিয়েছে সাদা মানুষ তো এসব বলবেই, তারা আর কি বোঝে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বার কয়েক হলদেটে লাল চোখ ঘোরালো সে। দেখে মনে হলো ভাবছে ওরকম করাই ব্যাখ্যা হিসেবে যথেষ্ট। তারপর হঠাৎ করে আমার বুকে ঝুলন্ত আইভরির টুকরো খেয়াল করলো। ভীষণ চমকে উঠল হ্যান্স। বলল, জানি আপনারা সাদা মানুষ আগের আমলের মহিলাদের কোনো জিনিস যত্ন করে বুকে পরেন ব্যাস, কিন্তু ওই বুড়ো জিকালির মূর্তিওয়ালা জাদুর মাদুলি বুকের উপর ঝুলিয়েছেন কেন? জবাবের অপেক্ষা না করেই বলল, বাস, আপনি কি জানেন ওটা জিকালির জাদুর মূর্তি? আশেপাশের সবাই জানে। জিকালি যখন কোনো কাজে কাউকে দূরে পাঠায় তখন তার সঙ্গে ওটা দিয়ে দেয়। সে লোক বুঝে নেয়। হয় তাকে নির্দেশ মানতে হবে, নয়তো নির্ঘাত মরতে হবে। তারা এও জানে ওই মাদুলি যদি বুকে থেকে না খোলে তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। বাস, আসলে ওই মাদুলি আর জিকালি একই। জিকালি তো বলে ওটা ওর বাবারও বাবার মূর্তি। বস্তা পোষা মিথ্যে কথা। হ্যান্সকে খুলে বললাম, কি করে রক্তমাখা বিশ্রী জিনিসটা আমার কাছে এসেছে। বিস্ময় প্রকাশ না করে মাথা দোলালো হ্যান্স। তো আমরা বহু লম্বা পথ পাড়ি দেব বাস। আমি ভাবছিলাম গায়ে বোটকা গন্ধওয়ালি বুড়ি মেয়ে মানুষগুলোর কাছে কম্বল বিক্রি না করাই ভালো।
আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। জিগালি চায় না আপনার কোনো ক্ষতি হোক, পরে আপনাকে অন্য কোনো কাজে তার দরকার। গলা নামালো হ্যান্স। এসব কথা এখনই বলে ফেলা ভালো। বোধহয় জিকালি এখন আরেকটা সাপ খুঁজতে ব্যস্ত। বাস, কালো সাপ যখন আপনাকে ছোবল দিতে চাইল, তখন আপনি জাদুর ওই মাদুলি নিয়ে কি করছিলেন? পানিতে ফেলে দেব বলে খুলছিলাম। দুবার চেষ্টা করেছি, দুবারই ওই মাম্বা হাজির হয়েছে। হবেই তো বাস, জোর দিয়ে বলল হ্যান্স। যদি মাদুলি ফেলে দিতেন, ওই সাপ ঠিকই আপনাকে খুন করত। আর তাহলে তো আপনিও মাদুলির মতো চিরকালের জন্যে অদৃশ্য হতেন। বাস, জিকালি চায় মাদুলির ব্যাপারে আপনি হুঁশিয়ার হন, আর সেজন্য সাপ লেলিয়ে দিয়ে আপনাকে ভয় দেখিয়েছে। তিক্ত অনুভূতি হওয়ায় একটু শাসন করলাম ওকে। হ্যান্স, তুমি কি জানো তুমি তুমি কুসংস্কারাচ্ছন্ন একটা বুড়ো গাধা? ঠিক বাস, সঙ্গে সঙ্গে সায় দিল বুড়ো হটেনটট। পরক্ষণে বলল, কিন্তু আমার অনেক আগে আমার বাবা জানতো ওই মাদুলির কথা।